আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে গেলেন কুয়েটের ভিসি প্রো ভিসি। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল। ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে নগর জুড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ। মামলার পরবর্তী শুনানি আগামী 5 মে ধার্য। 53 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতন্ত্র। মন্তব্য আলী রিয়াজের। সব দলের মতামতে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ। এবং কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চলাচল শুরু। উদ্বোধন করলেন উপদেষ্টা। নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের সুযোগে খুশি স্থানীয়রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। টানা আন্দোলনের মুখে অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কুয়েটের ভিসি ও উপ উপাচার্য। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দাবি পূরণ হওয়ায় অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের খবরে আনন্দ মিছিল করেন তারা। দীর্ঘ 58 ঘন্টার অনশন, টানা 2 মাসের আন্দোলন, অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফুটেছে বিজয়ের হাসি। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে একসময় নরম হয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্যের পদত্যাগের এক দফায় রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি। অবশেষে বুধবার মাঝরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আসে উপাচার্য ও সহ উপাচার্যকে অব্যাহতির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। সর্বশেষ আমাদের দাবিটা পূরণ হয়েছে, সেটার জন্য দেশবাসীকেও ধন্যবাদ, কারণ পুরো দেশবাসী ছিল, অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। ওদের দাবি পুরো হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4 তারিখ থেকে হল সেই 4 তারিখ থেকে হবে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। আগামী 4 মে শুরু হবে একাডেমিক কার্যক্রম। দীর্ঘ আন্দোলন শেষে কুয়েট ক্যাম্পাসে ফিরেছে স্বস্তি আর স্বাভাবিকতা। প্রশাসন, শিক্ষার্থী উভয়ের উদ্যোগে শেষ পর্যন্ত এলো সমাধান। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, শিক্ষা, গবেষণা আর উন্নয়নের পথে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুয়েটে বর্তমানে যে স্বস্তির বাতাস বইছে এটি কিন্তু বলাই যায়। শিক্ষার্থীরা এই মুহূর্তে নিজ নিজ হলে অবস্থান করছে। টানা 2 মাসের যে আন্দোলন এবং 58 ঘন্টার যে অনশন সেটির কিন্তু অবসান ঘটেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্য তারা কিন্তু পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে এক দফা আন্দোলন ছিল, যে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবি কিন্তু তারা জানিয়ে আসছিলেন দীর্ঘ লাস্ট 1 সপ্তাহই বলা যায়।
প্রায় কঠোরভাবেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু চলছিল এবং গতকাল আমরা দেখেছি এই আন্দোলন কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং সেখানে থেকে শিক্ষা উপদেষ্টা তিনিও কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছিলেন। এরপর যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি তারাও কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করেন এবং সব মিলিয়ে দেখা যায় সবশেষে রাত 1টার দিকেই কিন্তু তাদের যে পদত্যাগের ঘোষণা প্রক্রিয়ার কথা কিন্তু জানানো হয়। এর মধ্য থেকেই কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের যে এক দফা দাবি সেটি কিন্তু বাস্তবায়ন যেমন একদিকে হয়েছে, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন বিজয় বা উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা রাত্রেও দেখেছি যে উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করেছে, বিজয় মিছিল করেছে এবং তাদের যে কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল 4টায় কিন্তু তাদের যে বিজয় মিছিল হওয়ার কিন্তু কথা রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলে আসছিলেন যে বা বলছেন যে এই যে কুয়েটে পরবর্তী যিনি ভিসি হবেন তিনি যেন তাদের বক্তব্য অনুসারে স্বৈরাচার মুক্ত এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আপনাদের একটু বলে রাখি যে একটি সার্চ কমিটির মধ্য দিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যের পদে নিয়োগ হবেও বলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে কুয়েটের যে সিনিয়র শিক্ষক রয়েছে তাকেই কিন্তু এই যে বর্তমান ভিসি পদের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে দীর্ঘতর যে আন্দোলন, এই যে 6 দফা দাবি, সেই দাবির আঙ্গিকে নতুন যিনি ভিসি আসবেন তিনি এই তদন্ত আবারও বাস্তবায়ন করবেন এবং 18 ফেব্রুয়ারি যে আন্দোলন বা সংঘর্ষের ঘটনার পর থেকে বর্তমান এখন পর্যন্ত যে সকল ধরনের ঘটনা ঘটেছে তাদের কিন্তু সুষ্ঠু তদন্তের দাবিও কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট থেকে। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মামলার পরবর্তী শুনানি আগামী 5 মে ধার্য করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। বাতিলের দাবিতে রাজপথে নামবেন নির্বাচনী আদালতে যে আদালতে যে মামলাটি করেছিল সেই আজকে বিচারক তিনি বলেছেন যে আগামী 5ই মে এই মামলার রায়ের ঘোষণা করা হবে। আগামী 5ই মে এই মামলার রায় ঘোষণা করা হবে। পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে। তার আগে থেকেই আমরা দেখেছি যে আজকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু আজকে সেই রায় ঘোষণা করা হয়নি। এই রায় 15 তারিখ আগামী মাসের 5 তারিখ 5ই মে করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত। এর আগে সকাল থেকেই দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে শত নেতাকর্মীরা, হাজারো নেতাকর্মীরা বরিশাল শহরের সদর রোডে তারা বিক্ষোভ মিছিল করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে শহরের জজ কোর্টের সামনে, জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে সড়কে তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। যদিও বা এখানকার সিনিয়র নেতারা বলেছেন আজকে তারা এখান থেকে সমস্ত নেতাকর্মীদের এখান থেকে চলে যাবার নির্দেশনা দিচ্ছে, কোন কর্মী যেন এখানে না থাকে। আগামী 5 তারিখ ঘোষণা করা হবে আদালতের রায়। তার আগ পর্যন্ত তারা রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলছে এখানকার সিনিয়র নেতারা প্রত্যেক কর্মীকে এখান থেকে সরে যাবার ঘোষণা মাইকে করে সরে যাবার জন্য আহ্বান জানানো হচ্ছে। আপনি দেখুন যে ফজলুল হক গোটা এই এলাকাটি এই মুহূর্তে নেতা কর্মীদের উপস্থিতিতে মুখর রয়েছে। এর আগে শহরের সদর রোডে তারা সকাল 10টায় বিক্ষোভ মিছিল করেছে, অবস্থান কর্মসূচি করেছে। গণমিছিল নিয়ে তারা জজ কোর্ট চত্বরের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি করে এবং আস্তে আস্তে তারা এই বরিশাল আদালত চত্বরের সামনে এসে তারা অবস্থান নেয়। কিছুক্ষণ আগে এই মামলার যিনি আইনজীবী রয়েছে, মুফতি ফয়জুল করিমের পক্ষে যিনি আইনজীবী রয়েছে শেখ নাসের, তিনি বলেছেন যে আগামী 5ই মে 15 তারিখ ঘোষণা করা হবে। সেই দিনকে আদালতের রায় পাবার পর পরবর্তী পদক্ষেপ নেবে। আমার কাছে বরিশালে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। 53 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণেই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে আম জনতার দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সবার সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরি করা, যার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের পথরেখা তৈরি করা হবে। গত 16 বছরে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ সহ গণতন্ত্রকামী
সবাই একসঙ্গে সংগ্রাম করেছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের, আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছিটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই কোনো সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন, 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। সুমন আহমেদের তোলা ছবিতে আলামিন তুষারের প্রতিবেদন। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর 2 বাড়ির মাঝে জমে থাকা পানি। এত মশা, রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার সময় এইটির মধ্যে বহাই যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল 2 দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 2022 থেকে 2024 সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। বরাবরের মতো চলতি অর্থ বছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় 44 কোটি টাকা, আর উত্তর সিটির বরাদ্দ 110 কোটি টাকা। নিয়ম করে মশক নিধনে ঔষধও ছিটানো হয় ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে, সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবেই। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা আসলে ওষুধ দিয়ে কুল পাচ্ছি না, এখানে আমরা এটা আপাতত প্রাথমিকভাবে দিব। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ফগিং এর মতো কার্যক্রমকে কেবলই লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে, কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না? মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। From economic class to the business class. If we are pilots, we have to have a flight plan. Do we have a flight plan? That's what the university is all about. Helping you prepare your flight plan, not the university's flight plan. Professors can only help you, make you aware that there is something called flight plan. But they cannot prepare it for you. You are unique. Not only are the powerful human beings, at the same time, each one of us are unique creation on this planet. There is no parallel. There's no copy of anybody in the entire history of human beings. If you are unique, if you believe in that, what that uniqueness brings to us in this spaceship, what do I contribute, what do I add as a unique person? If I don't, I'm wasting myself. The university's role is to make you aware. Please don't waste yourself. You can change the whole world. That's the uniqueness you got. But all you got busy, how to get a job. Once you get a job is done. See, we throw away all the thing nature has given to us. Not use it. We are genie, but behave like everyday human beings. Never felt like a genie. Never used the power of the genie. The university that I think of is when somebody shake you up. Wake up. You're a genie. Take the responsibility of your generation's mark on the spaceship, what you do. So if you're talking about destination, which is very important, unless we know the destination, where we are going, we cannot decide anything in the flight plan. Flight plan is about reaching the destination. If you have a flight plan, or we prepare a flight plan because we know the destination.
কাতার বিশ্ববিদ্যালয় থেকে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙুর চাষ। ফুলে ফলে ভরা বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুস্বাদু এই ফল চাষে লাভের আশা করছেন কৃষকরা। থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর, এমন দৃশ্যের দেখা মিলছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি গ্রামে। পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল আমিন রিটন 2019 সালে অল্প পরিসরে পরীক্ষামূলক আঙ্গুর চাষ শুরু করেন। তবে প্রথম দিকে আঙ্গুরের ভালো ফলন হতো না। তারপরও বেশ কয়েকজন কৃষক উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় পরিসরে বাগান গড়ে তোলেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। এরপর বেশ কয়েকটি জাতে ভর করে কাটতে শুরু করে হতাশা। গেল মার্চের শুরু থেকে বাইকুনুর জাতের আঙ্গুর বাগান ভরে যায় ফুলে ফুলে। ফুল আসার 20 থেকে 25 দিনের মধ্যে ধরে ফল, আর 20 থেকে 25 দিনের মধ্যে শুরু করে পাকতে। আঙ্গুর চাষ সহজ ও লাভজনক হয় আগ্রহ বাড়ছে কৃষকদের। 1 বিঘা জমিতে 200টি চারা রোপণ করতে হয়। সার, সেচ, পরিচর্যা সহ খরচ পড়ে প্রায় 2,50,000 টাকা। আমাদের বাংলাদেশের মাটিতে যে আঙ্গুরটা চাষ করা সম্ভব এই আশরাফুল ভাই দেখাই দিয়েছে। যদি সবাই এভাবে সঠিক পরামর্শ নিয়ে চাষ করে তবে অবশ্যই আঙ্গুর ফলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। এর আগে 2-1টা গাছে হয়েছে, তা আমরা টেস্ট করছি মিষ্টি। ব্যাপক আকারে দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের যে আমদানি করি সেই আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে। লাভজনক হলে দেশব্যাপী এই জাতের আঙ্গুর চাষ ছড়িয়ে দিতে কাজ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। যদি সিডলেস এবং মিষ্টি দুইটাই ঠিক থাকে তাহলে আমরা আশা করি এটা একটা সম্ভাবনাময় ফসল হবে এবং এটা নতুন দ্বার উন্মোচন হবে আমাদের জন্য। এবার চুয়াডাঙ্গার জীবননগরে 35 বিঘা জমি থেকে এ মৌসুমে প্রায় 300 মণ আঙ্গুর উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চলাচল শুরু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাতে কক্সবাজার মহেশখালী নৌপথে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। 55 বছরের যে দাবি, সেই দাবি 55 বছর ধরে পূরণ হয়নি। অবশেষে আজকে কক্সবাজার মহেশখালী নৌ রুটে সি ট্রাক চালু হয়েছে। এই চালুর মধ্য দিয়ে 55 বছরের যে দাবি, সেই দাবিটি পূরণ হয়েছে। এরই মধ্যে আমরা সকাল 11টায় যে সি ট্রাকটির উদ্বোধন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এম শাখাওয়াত হোসেন, তিনি সি ট্রাকটিতে উঠে এখন পর্যন্ত মহেশখালী ঘাটে এসে পৌঁছেছে এবং সেখানে আসলে এখানকার মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে কেন্দ্র করে এখানকার মানুষজনের যে নানা ধরনের চাওয়া পাওয়ার সেই বিষয়গুলো বলছে এবং সেই দাবি দাওয়াগুলো আসলে শুনছেন এবং নিচে এই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সেই বিষয়গুলো বক্তব্য দিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি এই যে সি ট্রাকটির কক্সবাজার থেকে মহেশখালী আসা এবং মহেশখালী থেকে কক্সবাজার যাওয়া, দিনে 3 বার করে কক্সবাজার থেকে মহেশখালী আসবে এবং মহেশখালী থেকে 3 বার কক্সবাজারে যাবে এবং সর্বনিম্ন ভাড়া 30 থেকে 35 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই ভাড়া নির্ধারণটি নিজের মুখে বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তবে এখানকার যে মানুষজনের যে উচ্ছ্বাস, যেটি বলছে দীর্ঘ 55 বছরের যে দাবি সেটি পূরণ হয়েছে, তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা বলছে দীর্ঘ সময় ধরে এখানকার মানুষজন, দ্বীপ এলাকার মানুষজন যেমন স্পিড বোটে করে তারা নানা ধরনের দুর্ঘটনা হয়, প্রাণহানি হয়, নানা ধরনের জটিলতা শুরু হয়, মানুষের নানা ধরনের নির্যাতন, এই ধরনের নির্যাতনগুলোতে তারা আসলে এখন মুক্তি পাবে এবং তারা খুব খুশি। এবং এটি যেটি বলছে শুধু একটি সি ট্রাক নয়, আরও যাতে আরেকটি সি ট্রাক চালু করা হয় সে দাবিও করেছে। তবে নৌ পরিবহন উপদেষ্টা যেটি বলছে শীঘ্রই হয়তো আরও একটি সি ট্রাক এই নৌ রুটে চালু হতে পারে, সেই সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তো এই ছিল আমার কাছে মহেশখালী ঘাট থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের মহেশখালী থেকে। মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদে রাজুকের অভিযানের খবর জানাতে সেখানে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া,
আজও কিন্তু চলছে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান এবং আজ আমরা যে এলাকাটি আছি আসলে এটা মিরপুর 2-এর রূপনগর আবাসিক এলাকা। এই এলাকাটিতে আসলে সড়কের মাঝেই চলাচল বিঘ্ন করার জন্য কিন্তু করা হয়েছিল একটি গেটের আসলে এখানে ব্যবস্থা করা হয়েছিল। রাত হলেই আসলে এই গেটগুলো বন্ধ করে দেওয়া হতো, যার ফলে এই সড়কের ব্যবহার জনগণ আসলে সড়ক ব্যবহার থেকে আসলে বঞ্চিত হতো, যার প্রেক্ষিতেই কিন্তু আসলে এক ধরনের অভিযোগ পেয়ে কিন্তু আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে কিন্তু যে ধরনের গেটগুলো আছে অনুমতি না নিয়ে আসলে এই গেটগুলো এখানে নির্মাণ করা হয়েছে, সেই গেটগুলো কিন্তু আসলে তারা উচ্ছেদ করছে। আমরা দেখছি সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি গেট কিন্তু উচ্ছেদ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এক্সকাভেটর দিয়ে কিন্তু তারা আসলে প্রতিটি সড়কে যাচ্ছে এবং প্রতিটি সড়কে যেয়েই কিন্তু তারা আসলে গেটগুলো ভেঙে ফেলছে। আমরা দেখেছি আসলে আমরা এখানে যে স্থানীয় আবাসিক যে জনগণ আবাসিক এলাকাবাসী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছিল কেউ আসলে এখানে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কেউ বলছে যে এই গেট থাকলে আসলে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এই নিরাপত্তার ফলে কিন্তু আসলে তারা এই এলাকাটিতে রাতের বেলা আসলে নিরাপদ বোধ করে। পাশে একটি বস্তি রয়েছে, সেই বস্তির মানুষজন যাতে এই এলাকার ভেতরে না আসতে পারে কিংবা অটোরিকশা যে অবাধ চলাচল সেটি বন্ধ করার জন্য কিন্তু তারা আসলে এই এলাকাটিতে আসলে অনুমতি ছাড়াই এক ধরনের এলাকাবাসীর যৌথ প্রযোজনে এই গেট নির্মাণ করা হয়। কিন্তু এখন আমরা দেখছি যে যারা এই সড়কটি ব্যবহার করতে চায় তারা কিন্তু আসলে বলছিল আমাদেরকে যে যারা এই সড়কটিতে ব্যবহার করতে চায় তারা কিন্তু বলছিল যে এই সড়কটির এই গেটটি যদি উচ্ছেদ করা হয় তাহলে আসলে তাদের চলাচল খুব সহজ হবে, এমনটি তাদের প্রত্যাশা। তো এই একটি অভিযানে সম্পর্কে আমরা জানতে চলে যাব নারায়ণগঞ্জে আমার সহকর্মী সৈকতের কাছে, জানবো সেখানকার অভিযানের পরিস্থিতি। নকশা বহির্ভূত এবং অনুমোদন ছাড়া ভবন নির্মাণ বন্ধে নারায়ণগঞ্জে গত রোববার থেকে আজকে টানা 4 দিন ধরে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আজকে সকাল থেকে অভিযান চলছে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের আমলাবো এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে রাজুকের কর্মকর্তারা উপস্থিত আছেন। এখানে একটি 5তলা ভবনে তারা অনুসন্ধান করে যে দেখেছেন যে ভবনটি রাজুকের কোনো নকশা বা অনুমোদন ছাড়াই একেবারে নিয়ম বহির্ভূতভাবে এবং ইমারত আইন লঙ্ঘন করে নির্মাণ করা হচ্ছে, যে কারণে এই ভবনটি তারা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সে অনুযায়ী কাজ চলছে। একই সাথে এই ভবন মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে আরো 2টি ভবনে রাজুক অভিযান পরিচালনা করেছে, একই কারণে একই অভিযোগে ইমারত আইন বিধি লঙ্ঘন করে নির্মাণ করায় 2টি ভবনের একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একটি ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু নির্মাণাধীন ভবনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে ইমারত আইনে রয়েছে যে রাস্তার জন্য জায়গা ছেড়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হয়। এখানে কিন্তু অধিকাংশ নির্মাণাধীন ভবন মালিকরা সেই নিয়ম মানছেন না এবং তার সে ব্যত্যয় ঘটছে, যে কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজুক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের জানিয়েছেন আজকে এই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাল এলাকায় 10টি ভবনে নির্মাণাধীন 10টি ভবনে এ ধরনের অভিযান তারা পরিচালনা করবেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাল উপজেলায় নির্মাণাধীন বহুতল ভবনে রাজুকের অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর মিরপুর থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে গেলেন কুয়েটের ভিসি প্রো ভিসি, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল। ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে নগর জুড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ, মামলার পরবর্তী শুনানি আগামী 5 মে ধার্য। এবং 53 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতন্ত্র, মন্তব্য আলী রিয়াজের। সব দলের মতামতে জাতীয় সনদ তৈরি করায় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।